দেখে নেব খেলার সময় শিরোনাম। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে আইসিসি একাডেমিতে টাইগারদের অনুশীলন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চাপে থাকবে ভারত, বললেন তালহা জুবায়ের। চমক দেখানোর সামর্থ্য থাকলেও শান্তদের শীর্ষ 4-এ দেখছেন না ডিভিলিয়ার্স। 27 বছর পর বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পরিবর্তন। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইনজুরির সংখ্যা কাটিয়ে পুরোটা সময় ব্যাটিং করেছেন ওপেনার সৌম্য সরকার। নেটে আন্দ্রে অ্যাডামসের অধীনে আলাদা সেশন করেন সিমাররা। আমিরাতের কন্ডিশন কাজে লাগিয়ে দায়িত্ব নিতে চান পেসার তানজিম সাকিব। দুবাইয়ে তপ্ত দুপুর, তবে বিশ্রাম পর্ব শেষ টাইগারদের। স্বপ্নের চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিকতা অর্থাৎ মাঠের প্রস্তুতি শুরু হলো এদিনই। টুর্নামেন্ট শুরুর আগে পাওয়া 4 সেশনের প্রথম দিনের শুরুটা জিম সেশনে, এরপর ফিল্ডিংয়ে নিজেদের ঝালিয়ে নেয়া। প্রায় ঘন্টা খানেকের রিকভারি সেশন শেষে শুরু হলো ব্যাট বলের প্রস্তুতি। এদিন মূলত কাজ হয়েছে ব্যাটসম্যানদের নিয়েই। মিরপুরে মৃত্যুঞ্জয়ের বাউন্সারে আঙুলে আঘাত পাওয়া সৌম্য পরের 2 দিন বেশ সাবধানী থাকলেও এদিন ছিলেন সাবলীল। আইসিসির একাডেমি মাঠের অনুশীলনে দীর্ঘ সময় উইকেট বোঝার চেষ্টা, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া। ধারণা করা হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বইবে রানের ফোয়ারা, তবে সেখানে এক্স ফ্যাক্টর হবেন পেসাররা, নতুন বলে যারা ঘুরিয়ে দেবেন মোমেন্টাম। প্রথম দিনের অনুশীলনে 4 সিমার, তাসকিন, তানজিদ, নাহিদ আর মোস্তাফিজকে তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। আমাদের রিকভারি খুব ভালো হয়েছে, আর আসলে প্র্যাকটিস করার পরে আরো বডিটা অনেক। আমাদের প্রথম প্র্যাকটিস সেশন খুবই ভালো গেছে। প্রথমে আমরা জিম করলাম, তারপরে নেট প্র্যাকটিস সেশন হলো, খুবই ভালো গেছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ডিপার্টমেন্টে আমরা করেছি, সো খুব ভালো একটা ফিল হচ্ছে। এদিন বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। নির্বাচক আব্দুর রাজ্জাক আর হেড কোচ ফিল সিমন্সের সঙ্গে তার এমন মুহূর্ত কিছুটা হলেও নির্ভর করছে সমর্থকদের। তবে পাকিস্তান শাইন্সের বিপক্ষে টুর্নামেন্টের আগে খেলা একমাত্র প্রস্তুতি ম্যাচে নিজেদের গেম প্ল্যান সেট করতে চায় দল। প্র্যাকটিস ম্যাচটা থেকে আমরা মেইন ম্যাচের প্রিপারেশনটা নিয়ে নিব, এবং উইকেট সম্পর্কে যত বেশি ইনফরমেশন নেওয়া যায় এবং কোন বল এখানে বেশি কাজ করতেছে, কোন লেন্থে বল করলে ব্যাটসম্যানরা স্ট্রাগল করতেছে, ওই জিনিসগুলো আমরা ডিড করার চেষ্টা করব প্র্যাকটিস ম্যাচ। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ শুরু স্থানীয় সময় দুপুর 1টায়, তাই তো বাকি 3 অনুশীলন সেশনের দুটোই টাইগাররা করবে মধ্য দুপুরে। মাহবুব রিমন, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে শক্তিশালী 3 প্রতিপক্ষের মাঝে ভারত পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশের। পাকিস্তানে সিরিজ জয়ের পাশাপাশি টাইগারদের বিপক্ষে ম্যাচে চাপে থাকবে রোহিত কোহলিরা, এমনটাই মন্তব্য করেছেন বিসিবি কোচ তালহা জুবায়ের। সম্প্রতি বিপিএল ও আন্তর্জাতিক অঙ্গনে মিরাজের অধিনায়কত্ব করার অভিজ্ঞতাও কাজে দেবে বলে মনে করেন তিনি। ব্যাটারদের বড় রানের চ্যালেঞ্জের সঙ্গে মিডল ওভারগুলোতে গুরুদায়িত্ব বোলারদের থাকবে বলেও জানিয়েছেন তালহা। প্রস্তুত দলগুলো, প্রস্তুত মঞ্চ, মাঠে গড়ানোর অপেক্ষায় মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফি। সবাই হিসেব করছেন দলগুলো নিয়ে, সাবেকরা দিচ্ছেন মতামত। মেগা ইভেন্টে বাংলাদেশি বা কেমন করতে পারে, পরিসংখ্যান প্রতিপক্ষের হিসেবে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই। রবি শাস্ত্রী এবং রিকি পন্টিং তো বলেই দিয়েছেন বাংলাদেশ থাকবে তলানিতে। বাস্তবতাও খুব একটা আশাবাদী করছে না। অন্য দলগুলো যখন প্রস্তুতি নিয়েছে ওয়ানডে ফরম্যাটে, তখন বাংলাদেশের ক্রিকেটাররা শুধু বিপিএলই খেলেছেন। এরপর নিজেদের মাঝে প্রস্তুতি নিয়েছে ম্যাচ সিনারিওতে। সেই অনুশীলনের অংশ ছিলেন বিসিবি কোচ তালহা জুবায়ের। দল নিয়ে আশাবাদী সাবেক এই পেসার। ইন্ডিয়ার সঙ্গে আমরা যখনই খেলি আমাদের কিন্তু এমন একটা আশা থাকে যে আমরা যাইও ওই পর্যন্ত, সো ফিনিশটা হয়তো বা করতে পারি না। তো আই হোপ যে আমরা ওই ফিনিশটা এবার করতে পারবো আর পাকিস্তানকে হারানোটা সম্ভব। সদ্য সমাপ্ত বিপিএলে খুলনা টাইগার্সের কোচের দায়িত্বে ছিলেন তালহা। দলকে নিয়ে গেছেন শীর্ষ 4-এ। যে দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ানডেতে অধিনায়কত্ব করেছেন। আসন্ন মেগা ইভেন্টে পেয়েছেন সহ অধিনায়কের দায়িত্ব। মিরাজের সেই অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন বিসিবির এই কোচ। আপনি যখন একটা এরকম বড় ধরনের টুর্নামেন্টে যান, এই জিনিসগুলো ম্যাটার করে, যে জিনিসটা খুব ভালো আছে। এবং মিরাজের অবশ্যই যে এক্সপিরিয়েন্সটা হয়েছে,
ভালো হোক খারাপ হোক আমরা হয়তো ফাইনালে যেতে পারি না, কিংবা আমরা যেভাবে করে এসেছি দলটা নিয়ে, মিরাজের অনেক অবদান ছিল। সো মিরাজের ওই এক্সপিরিয়েন্সগুলো তো অবশ্যই কাজে লাগবে। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মিডল ওভারে উইকেট নিয়ে আসা। ব্যাটসম্যানদের উপর বাড়তি দায়িত্ব থাকবে দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার। তিনটা ডিপার্টমেন্টই আপনার ভালো খেলতে হবে, কারণ উইকেট ফ্ল্যাট মানেই যে আপনি মানে নেমেই রান করে দিবেন সেটাও কিন্তু না, কারণ আপনার এই চ্যালেঞ্জটা সবসময় থাকবে, অপোনেন্টরাও আপনাকে নিয়ে প্ল্যান করে আসবে। সো আমরাও যদি ওরকম সুন্দর একটা প্ল্যান করে যেতে পারি এবং এটা এক্সিকিউট করতে পারি, তাহলে আমার মনে হয় চ্যালেঞ্জটা ওইখানেই থাকবে যে আমি ওই ধরনের উইকেটে ওরকম অপোনেন্টের সাথে মিড ওভারগুলোতে কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারছি, কিংবা ওরা যখন অ্যাটাকিং খেলছে তখন কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারছি। গেল কয়েক বছরের তুলনায় এবার ড্রেসিং রুমের পরিবেশ ভালো বলেও মনে করেন এই সাবেক ক্রিকেটার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে রিকি পন্টিংয়ের সঙ্গে একমত প্রোটিয়া কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স। আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশকে সেমিফাইনালে দেখছেন না তিনিও। তবে মিস্টার 360 ডিগ্রির মতে আসরে চমক দেখানোর সামর্থ্য আছে টাইগারদের। শান্তর অধিনায়কত্ব আর মুশফিক রিয়াদের অভিজ্ঞতা মেগা এই টুর্নামেন্টে টাইগারদের জন্য দারুণ ইতিবাচক বলেও মত ডিভিলিয়ার্সের। ওয়ানডে ফরম্যাটের সেরা 8 দলের টুর্নামেন্ট, মিনি বিশ্বকাপে তাই কেউই নয় স্পষ্টত ফেভারিট। গেলবার সেমিতে খেলা বাংলাদেশের লক্ষ্য শিরোপায়, অন্তত দেশ ছাড়ার আগে তেমনটাই জানিয়ে গেছেন টাইগার কাপ্তান। কিন্তু বাস্তবতার নিরিখে আদৌ কতটুকু সম্ভাবনা আছে শান্তর দলের শিরোপা জয়ের, হচ্ছে সেই আলোচনাও। কদিন আগে টাইগারদের চাইতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানকে এগিয়ে রেখেছিলেন অজি গ্রেট রিকি পন্টিং। এবার সেই সুরে সুর মেলালেন প্রোটিয়া কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স। তবে পন্টিংয়ের মতো অতটা কাঠখোট্টা নয়, যুক্তি দিলেন নিজের মতের পক্ষে। বাংলাদেশ দারুণ একটা দল, যথেষ্ট ব্যালেন্স। তবুও আমার মনে হয় না তারা টুর্নামেন্ট জেতার মতো কোনো দল। এটা কিছুটা অস্বস্তিকর শোনাতে পারে, তাদের সামর্থ্য আছে আপসেট ঘটানোর, কিন্তু আমি মনে করি না তারা সেমিতে যেতে পারবে। বাংলাদেশি সমর্থকরা এই কথা শুনে আমাকে অপছন্দ করতেই পারেন, সেজন্য আমি দুঃখিত। তারা ভালো দল, তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার মতো নয়। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই আইসিসির সম্ভাব্য শেষ কোনো টুর্নামেন্টে খেলবেন রিয়াদ মুশফিক। বাংলাদেশের ভালো করতে এই দুই সিনিয়র ক্যাম্পেইনারের ভালো করার বিকল্প দেখছেন না এবিটি। ফর্মে থাকা তাসকিনকে নিয়ে ঝরল স্তুতি। সবচাইতে ডিভিলিয়ার্সকে মুগ্ধ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক হিসেবে শান্ত দারুণ, রঙিন পোশাকে সে ফর্মেও রয়েছে। ব্যাটে দলকে শান্ত সামনে থেকে নেতৃত্ব দিতে পারবে। মুশফিকুর রহিম, তাসকিন, মিরাজের মতো অলরাউন্ডার আছে স্কোয়াডে। মাহমুদুল্লাহ রিয়াদের খেলা দেখতেও আমার ভালো লাগে। বাংলাদেশের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের কোনো সম্ভাবনাই দেখছেন না ডিভিলিয়ার্স। অবশ্য এও বলছেন এই দুই দলের মধ্যে কোনো এক দল যদি সেমিফাইনালে যেতে পারে তবে তা হবে ক্রিকেটের জন্যই মঙ্গলজনক। মাহবুব রিমন, সময় সংবাদ। চ্যাম্পিয়নশিপের ফাইট নয়, বরং শেখ জামাল নাম থেকে বদলে যাওয়া ধানমন্ডি স্পোর্টস ক্লাবের প্রাথমিক লক্ষ্য সুপার 6 নিশ্চিত করা। টুর্নামেন্ট শেষ করতে চায় সেরা 3 থেকে। আসন্ন ডিপিএল দিয়ে হেড কোচ হিসেবে অভিষেক হওয়া মোহাম্মদ আশরাফুলও শিষ্যদের নিয়ে ভরকে দিতে চান প্রতিপক্ষকে। বিসিবিতে দেশি কোচদের কদর বেড়ে যাওয়াকেও দেখছেন ইতিবাচক হিসেবে। চ্যাম্পিয়ন্স ট্রফির উন্মাদনার মধ্যেই উত্তাপ ছড়াচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচাইতে জৌলুসপূর্ণ আর মর্যাদার আসর ঢাকা প্রিমিয়ার লিগ। 22 আর 23 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক দলবদল হলেও ডিপিএল এর ক্লাবগুলো ইতোমধ্যে সাজিয়ে নিচ্ছে তাদের পরিকল্পনা। রাজনৈতিক পালাবদলের ঢেউ আছড়ে পড়েছে ক্লাব ক্রিকেটেও। পরিবর্তন এসেছে দলগুলোর স্কোয়াডে। গেলবারের দল থেকে অধিকাংশ ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। তবে ঠিকই রয়ে গেছেন নুরুল হাসান সোহান। ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত মুখ তিন রাব্বি, হাসান মুরাদ, হাবিবুর রহমান সোহানকে নিয়ে গড়পড়তা দলই তাদের। তাই তো চ্যাম্পিয়নশিপের ফাইট নয়, আপাতত সুপার 6ই লক্ষ্য অভিজাত পাড়ার ক্লাবটির। যদি আমাদের হয়তো চ্যাম্পিয়ন টিম আমরা তৈরি করিনি, তারপরে যেই টিম তৈরি করেছে আমি বিলিভ করি তারা যদি তাদের বেস্ট ক্রিকেট খেলতে পারে টপ 3-তে ফিনিশ করতে পারবে ইনশাল্লাহ। অত বড় বড় নাম নেই, কিন্তু যাদেরই আমরা নেওয়া হয়েছে তারা কিন্তু রেগুলার ডোমেস্টিক ক্রিকেটে পারফর্ম করে থাকেন। যেই টিমটা আমরা করেছেন আমার কাছে মনে হয় যে এই টিম নিয়ে তারা যদি তাদের বেস্টটা দিতে পারে, আমি শিওর যে তাদের আমি অপরচুনিটি দিব
প্রত্যেকটা ম্যাচই যেন তারা ফ্রিলি খেলতে পারে। এবারের প্রিমিয়ার লিগ দিয়ে হেড কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে মোহাম্মদ আশরাফুলের। সবশেষ বিপিএল আর গ্লোবাল সুপার লিগে যিনি সামলেছিলেন রংপুর রাইডার্সের সহকারী কোচের দায়িত্ব। সাম্প্রতিক সময় বিসিবিতে কদর বেড়েছে দেশি কোচদের, যা আশার পালে জোরসে হাওয়া লাগাচ্ছে আশরাফুলদের। তাই তো নিজেদের লক্ষ্য করছেন ঠিক। শুরু এটা আমার এক্সপিরিয়েন্সটা দিয়ে কাজ করার চেষ্টা করছি, যেহেতু লম্বা সময় আমি খেলেছি এবং এই প্লেয়ারদের সাথে আমি সবসময় উঠা বসা ছিল। আমি কোচিংয়ে এসেছি, আমি মনে করি যে যেই জিনিসটা আমি ফিল করতাম যে কোচদের যেই জিনিসটা প্লেয়ারদের দেওয়া উচিত, ফ্রিডমটা, সেই জিনিসটাই আমি দেওয়ার চেষ্টা করছি লাস্ট 2টা টুর্নামেন্টের। 3 মার্চ থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। 12 দলের এই টুর্নামেন্ট হবে 4 ভেন্যুতে। বিপিএল এর মতো ডিপিএলেও ইতিবাচক উইকেটের প্রত্যাশা আশরাফুলের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান লেজেন্ডস লিগে নাম লিখিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটিতে বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন তিনি। তামিম ছাড়াও এই টুর্নামেন্টে দেখা যাবে টাইগার ক্রিকেটের এক ঝাঁক সাবেক তারকাদের। আর টুর্নামেন্টে বাংলাদেশ টাইগার্সের নেতৃত্ব দেবেন মোহাম্মদ আশরাফুল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ঠিকই চালিয়ে যাচ্ছেন তামিম ইকবাল খান। সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে তার উইলোর ঝলক দেখেছেন সমর্থকরা। নিজ দল ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করতেও বড় অবদান রেখেছেন এই ওপেনার। আরও একটা টুর্নামেন্টে তামিমের ব্যাটের জাদু দেখতে যাচ্ছেন সমর্থকরা। আগামী মার্চে এশিয়ান লিজেন্ডস লিগে 22 গজে নামতে যাচ্ছেন খান সাহেব। টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন এই ব্যাটার। শুধু তামিম নয়, সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন দেশের ক্রিকেটের এক ঝাঁক সাবেক তারকা। আর সেই দলটার নেতৃত্ব দেবেন মোহাম্মদ আশরাফুল। তামিম আশরাফুল ছাড়াও বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন নাইম ইসলাম, আরিফুল হক, জিয়াউর রহমান, নাজিম উদ্দিন, তুষার ইমরান, অলোক কোপালির মতো সাবেক তারকা ক্রিকেটাররা। আর এই টুর্নামেন্ট দিয়ে দীর্ঘদিন পর বড় পরিসরে ক্রিকেটে দেখা যাবে ধীমান ঘোষ, আবুল হাসান রাজু, জুবাইর হোসেন লিখন, মুক্তার আলীর মতো ক্রিকেটারদের। আগামী 10 মার্চ মাঠে গড়াবে এশিয়ান লিজেন্ডস লিগ। প্রথম দিনেই ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ টাইগার্স। এরপর 11 তারিখ তামিম আশরাফুলদের প্রতিপক্ষ আফগান পাঠানস। 12 মার্চ এশিয়ান স্টার্স ও 14 মার্চ শ্রীলঙ্কান লায়ন্সের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ টাইগার্স। এই টুর্নামেন্টে আশরাফুলদের কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার হার্শেল গিবস। 2টি করে এলিমিনেটর ও কোয়ালিফায়ার শেষে আগামী 18 মার্চ ফাইনাল দিয়ে শেষ হবে এশিয়ান লিজেন্ডস লিগ। ফাহিম ইসলাম, সময় সংবাদ। লিওনেল মেসির এনার্জি ড্রিঙ্কস মাস প্লাসের বিরুদ্ধে ডিজাইন নকলের অভিযোগ তুলেছেন জনপ্রিয় ইউটিউবার ও রেসলার লোগান পল। শুধু অভিযোগ নয়, মেসিকে বক্সিং ম্যাচ খেলারও আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বক্সিং ফাইটের মাধ্যমে মেসির সঙ্গে আইনি যুদ্ধের সমাধান করতে চান এই আমেরিকান রেসলার। তবে লোগান পলের চ্যালেঞ্জ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা। ফুটবল মাঠ ছেড়ে বক্সিং রিংয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি। অবাক হচ্ছেন তো? এই ঘটনা অবাক করারই মতো। এমনটাই হতে পারে যদি আমেরিকান রেসলার লোগান পলের চ্যালেঞ্জ গ্রহণ করেন লিও। বিশ্বসেরা ফুটবলারকে ফাইটের জন্য বক্সিং রিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন জনপ্রিয় ইউটিউবার থেকে রেসলার বনে যাওয়া পল। জানিয়ে এরই মধ্যে তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশ্য ঘটনার সূত্রপাত 2টি এনার্জি ড্রিঙ্কসের বোতল থেকে। 2022 সালে প্রাইম হাইড্রেশন নামের একটি এনার্জি ড্রিঙ্ক বাজারে আনেন লোগান পল। আর গত বছর মাস প্লাস নামক আরেকটি এনার্জি ড্রিঙ্ক যুক্তরাষ্ট্রের বাজারে আনেন লিওনেল মেসির একটি কোম্পানি। বাজারে এসে লোগান পলের প্রাইম হাইড্রেশনের বিরুদ্ধে আইনি নোটিশ দেয় মেসির মাস প্লাস এনার্জি ড্রিঙ্কস, যাতে তারা দাবি করে বোতল মোড়ক যাতে মাস প্লাসের কপি করছে প্রাইম হাইড্রেশন। তবে এতদিন তার কোনো প্রতিক্রিয়া না দেখালেও এবার নড়ে চড়ে বসেছে প্রতিষ্ঠানটি। কোম্পানির মালিক লোগান পল মেসির বিরুদ্ধে বোতলের মোড়ক নকল করার পাল্টা অভিযোগ এনেছেন। সবাই দেখেছে কারা ডিজাইন নকল করেছে। মেসির মাস প্লাসের বোতল হুবহু দেখতে আমাদের প্রাইম হাইড্রেশনের মতো, যা একেবারেই ঠিক নয়। আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে মামলা করব। আপনি সেরা ড্রিঙ্কসকে বিট করতে পারবেন না বলে তাকে কপি করবেন? আমেরিকান এই রেসলার শুধু অভিযোগে আনেননি, রীতিমতো চ্যালেঞ্জ করে বসেছেন মেসিকে। কার এনার্জি ড্রিঙ্কস সেরা তা বক্সিং রিংয়ে নির্ধারণ করতে চান লোগান পল। এই ম্যাচ আয়োজিত হলে মেসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ার কথাও জানান তিনি।
আমি প্রতিজ্ঞা করছি মেসির বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নিব না। যদি লোগান পল আর লিওনেল মেসির মধ্যে একটা বক্সিং যুদ্ধ হয়, মেসি তুমি কি তার জন্য প্রস্তুত? তবে লোগান পলের চ্যালেঞ্জের কোনো প্রতিক্রিয়া জানাননি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা। মেসির উত্তরের অপেক্ষায় বিশ্ব ক্রীড়াঙ্গন। এর আগে জনপ্রিয় মিক্স মার্শাল আর্ট তারকা কর্নর ম্যাকগ্রেগরকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন লোগান পল, তবে তার চ্যালেঞ্জ গ্রহণ করেননি ম্যাকগ্রেগর। ফাহিম ইসলাম, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। মিক্সড মার্শাল আর্টকে বাংলাদেশকে ছড়িয়ে দিতে নতুন উদ্যোগ নিয়েছে হাকা ফাইট প্রমোশন। তাদের উদ্যোগে রাজধানীর হাতিরঝিলে দ্বিতীয়বারের মতো হয়ে গেল দ্য জেনেসিস অফ ফাইট। ব্যতিক্রমী এই আয়োজন দেখতে হাতিরঝিলের এমপি থিয়েটারে ভিড় জমান দর্শকরা। ভবিষ্যতে ইউএফের মতো মঞ্চে দেশি এমএমএ ফাইটারদের খেলার সুযোগ দেখছেন অনেকে। ছুটির দিনে হাতিরঝিলে উৎসবমুখর পরিবেশ। বাংলাদেশ স্পোর্টস ইন্ডাস্ট্রিতে মিক্সড মার্শাল আর্ট জনপ্রিয় করে তুলতে দ্বিতীয়বারের মতো দ্য জেনেসিস অফ ফাইটের আয়োজন করে হাকা ফাইট প্রমোশন। এতে দর্শকরা সুযোগ পায় সরাসরি এমএমএ ফাইট দেখার। হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটারে সন্ধ্যার আগে ফাইট শুরুর কথা থাকলেও ম্যাচ শুরু হতে বিলম্ব হয় ঘণ্টা দেড়েক। এরপর একে একে মঞ্চ মাতান 20 জন দেশি ফাইটার। অংশ নিয়েছেন নারী ফাইটারও। সব মিলিয়ে 10টি বাউন্ড দিয়ে শেষ হয় আয়োজন। সন্ধ্যা থেকে জমজমাট ফাইট উপভোগ করেন দর্শকরা। কেউ পরিবার নিয়ে, আবার কেউ আসেন ফাইটারকে সমর্থন জানাতে। ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু পরিচিত মুখও। This is the first time I have seen this kind of show and it's really amazing. আমিও সেলফ ডিফেন্স ক্লাস নিয়েছি, হালকা পাতলা আমিও ফাইটিং শিখেছি। সো ওই আগ্রহ থেকে আজকে এখানে আসা। For the second season already the ambience everything is very good. এরকম ইভেন্ট we watch it in TV. So এরকম ইভেন্ট যখন আমরা লাইভ দেখতে পারি we are actually looking forward to watching events like that. এখানে যখন অ্যাকচুয়ালি দেখছি একটু অন্যরকম ফিল হচ্ছে, একটু এক্সাইটমেন্ট বাড়ছে। সামনে আরো দুই একটা ছোট ছোট প্রমোশন করছে। সবাই যদি ওয়ার্ক করে আই থিংক এমএমএটাও বেড়ে উঠবে বাংলাদেশে বক্সিং এর মতো। বিশ্বমঞ্চে বাংলাদেশের মিক্সড মার্শালে ভালো সম্ভাবনা দেখছেন ফাইটাররা। ভবিষ্যতে আরও এমন ইভেন্ট আয়োজনের দাবি তাদের। এই ইভেন্ট থেকে কিন্তু আপনার ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং হবে। ইভেন এইখান থেকে যারা ভালো করবে আমরা আশা করি যে সামনে তারা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে। প্রথমত মেয়েদের জন্য সেলফ ডিফেন্স ইম্পর্টেন্ট অনেক বেশি, আর আমরা মেয়েরা অবশ্যই বাংলাদেশে সেফ না। তো আমরা যদি মিক্স মার্শাল আর্ট বা এমএমএ এর সাথে জড়িত থাকি তাহলে দেখা যাবে আমাদের আত্মবিশ্বাসটা বেড়ে যাবে। যে প্লিজ আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই ধরনের কমব্যাট স্পোর্টসে মানে আগায় দেন বা ওদেরকে বাধা দিয়ে না। আমি বক্সিং উপরে চলে যাওয়ার পরে কেন এমএমএতে ব্যাক করলাম, কারণ কি এমএমএটা এখন ডে বাই ডে ইমপ্রুভ হইতেছে। এরকম প্রমোশনাল ইভেন্ট যদি আরও বেশি করে হয় আমাদের এখান থেকে আরও ফাইটার তৈরি হবে এবং হয়তো কোনো একদিন ইউএফসি বা ওয়ান চ্যাম্পিয়নশিপের মতো বড় বড় অ্যারেনাতে মানে বাংলাদেশের লাল সবুজ পতাকা থেকে চ্যাম্পিয়ন আমরা কখনো দেখতে পাবো। আগামীতে এমন আয়োজন অব্যাহত রাখার আশ্বাস আয়োজকদের। সঙ্গে সারা দেশে এমএমএ ফাইট ছড়িয়ে দিতে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান আয়োজকদের। ফাইটার আছে বাট বেস্ট ফাইটার নাই যে ইউএফসি খেলতে যাবে বা ওয়ান চ্যাম্পিয়নশিপে খেলবে, এমন ফাইটার এখনো নাই। আছে হয়তো বা আশরাফুল যিনি আসলে খেলবেন উনি ফাইট করছেন ওয়ান চ্যাম্পিয়নশিপে, বাট আমরা যদি নার্চার করি এই ফাইটারগুলো তারা নিয়ে ইউএফসি খেলতে পারে, অবশ্যই খেলতে পারে। তো এখানে কর্পোরেটদের অবশ্যই সামনে এগিয়ে আসা উচিত, ওনারা স্পন্সর করা উচিত, ওনারা ইনভেস্ট করা উচিত, নার্চার করা উচিত। যাতে আরও জনপ্রিয় খেলা হয় সেটার জন্য মাঠ পর্যায়ে যা যা করার দরকার সেটা আমরা খেলা করব। নিয়মিত অনুশীলন এবং এমএমএ ফাইট ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ থাকলে বাংলাদেশি ফাইটারদের হয়তো দেখা যাবে ইউএফসি কিংবা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মঞ্চে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। আরাফাত রহমান কোকো ফাউন্ডেশনের আয়োজনে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মোট 6টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় রাজশাহী শহর পরিবহন দল ও কুমারপাড়া রাইডার্স। শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে 200 রান সংগ্রহ করে কুমারপাড়া রাইডার্স। জবাবে 196 রান তোলে রাজশাহী সড়ক পরিবহন দল। 4 রানে জয় তুলে নেয় কুমারপাড়া। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে দিনাজপুরে হয়ে গেল স্কেটিং
আনন্দ র্যালি। দিনাজপুর রোলার স্কেটিং অ্যাসোসিয়েশনের প্রায় 2 শতাধিক ছোট বড় স্কেটার এই র্যালিতে অংশ নেন। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে ধারণ করে দিনাজপুর শহরের শিশু পার্ক স্কেটিং গ্রাউন্ড থেকে আনন্দ র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। জাতীয় পতাকা ও ব্যানার হাতে স্কেটারদের পদচারণায় মুখরিত ছিল পুরো শহর। যোগ দেন অভিভাবকরাও। রাস্তার 2 ধারে পথচারীরা স্বাগত জানায় তাদের। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে আইসিসি একাডেমিতে টাইগারদের অনুশীলন। নেটে পেসারদের নিয়ে কোচের আলাদা সেশন। আমিরাতের কন্ডিশন কাজে লাগিয়ে ভালো করতে চান তানজিম সাকিব। 27 বছর পর বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পরিবর্তন। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।